গণহত্যার বিচার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো কর্মকাণ্ড করতে পারবে না আওয়ামী লীগ। সংস্কারের উপরই নির্ভর করবে নির্বাচন। নির্বাচনের জন্য জুলাই অগস্ট যৌক্তিক সময় বলছে বিএনপি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নির্যাতনের প্রতিশোধ নেওয়ার আশা। নিবন্ধিত ঠিকানায় নেই পুতুলের সূচনা ফাউন্ডেশন। সুধা সদনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন খতিয়ে দেখবে দুদক। ট্রেন চলাচল শুরু হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। বরিশালের ১৬ রুটে ডাকা বাস ধর্মঘট ১৩ ঘণ্টা পর প্রত্যাহার। এবং এবার ৩ পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময় প্রস্তুতি। পুরো ময়দান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে, আর বেশি চাইলে আগামী বছর জুনে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন মাহির সাজিদ। ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব। প্রথমেই আলোচনা করেন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে। সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত চলমান কার্ডগুলো বহাল থাকবে। আর এবার অস্থায়ী বা স্থায়ী ভিত্তিতে নয়, ৩ বছর মেয়াদী হবে অ্যাক্রিডিটেশন কার্ড। ১ সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে এবং সেক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো আছে সেগুলোর কার্যকারিতা বহাল থাকবে। এ সময় আওয়ামী লীগের দেয়া নতুন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে আর তাদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই ব্যাপারে ইউনূস সরকার বদ্ধপরিকর বলেও সাফ জানিয়ে দেন তিনি। আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। এটা তো মানে আপনি কিলিংগুলো দেখেন না, আপনি ৭১টা শিশুকে তারা মেরেছে, মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? তিনি আরো বলেন, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছে তারাও এখনো পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। না, এবং ক্ষমাও চেতে হবে, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। আর নির্বাচন বিলম্ব করলে অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, সংস্কার অল্প চাইলে ডিসেম্বরে নির্বাচন, আর বেশি চাইলে পরবর্তী জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো? এটা আমার মনে হয় এটা নিয়ে ১৩৩তম বার আমি এটা বললাম। আর নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, ৬ মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের জন্য জুলাই অগস্ট যৌক্তিক সময় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় কেউ রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করতে চাইলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াই হতে হবে বলেও দাবি তার। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচারের সুযোগ আছে বলেও জানান তিনি। এদিকে নির্বিচারে মানুষ হত্যার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাইফুর রিপনের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, দেশকে কার্যকরভাবে চালাতে হলে নির্বাচিত সরকার জরুরি। গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করার আহ্বানও জানান তারা। যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করছেন তাদের গণমাধ্যমে সাংবাদিকতা করবার অধিকার নেই। যারা দালালি করেছেন তারা দালাল, তারা সাংবাদিক নন।
রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্বিত করতে চাইলে জনগণের কাছে সরকারকে কারণ জানাতে হবে। যেই তারিখে ফ্যাসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন। 5ই আগস্ট যদি পারেন। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের সুযোগ আছে বলে জানান তিনি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসেবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। এদিকে রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহনাফের বাবার হাতে সহমর্মিতার বার্তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের তিনি বলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেও কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। আপনার আইন আদালত কিভাবে কাজ করছে? এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়ি বসে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের ভেতরে বাইরে বিভিন্ন মহল নানাভাবে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি। বলেন, নির্যাতনকারীর বিরুদ্ধে সবাই প্রতিশোধ নিতে চায়, এটি স্বাভাবিক। তবে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই সব নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আপনারা কেন এই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন? কেন এই যে পুড়েছেন আপনারা? অত্যাচার, নির্যাতন, জেল, জরিমানা, গায়েবী মামলা, মিথ্যে মামলা, এই যে এটার ভিতরে আপনারা পড়েছেন, কেন করেছেন? আপনারা করেছেন এ কারণেই, যেটি আমি বিশ্বাস করি, সেটি হচ্ছে একটি বিশ্বাস, একটি আদর্শকে ধারণ করেন বলি। কি সেই বিশ্বাস? সেই বিশ্বাসটি হচ্ছে দেশের মানুষ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। সূচনা ফাউন্ডেশনের নিবন্ধনকৃত ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার বাসভবন সুধা সদনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন দেওয়া হয়েছে তা খতিয়ে দেখবে সংস্থাটি। দুপুরে ধানমন্ডির 5 নম্বরে রোডের 54 নম্বর বাসাটিতে অভিযান চালায় দুদকের 4 সদস্যের একটি দল। সূচনা ফাউন্ডেশনকে কর মুক্তি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে দুদক। সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতেই অভিযানে যায় সংস্থাটি, কিন্তু সরেজমিনে এর কোনো অস্তিত্ব পায়নি তারা। এর আগে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগ সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযানের শুরুতে আমরা প্রথমে গিয়েছিলাম জেলা সমাজসেবা কার্যালয় ঢাকায়। সেখান থেকে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি আমরা সংগ্রহ করেছি। সে তথ্য বিশ্লেষণ করে আমরা এই প্রতিষ্ঠানের যে ঠিকানা পেলাম সেটা হচ্ছে রোড নাম্বার 5, বাড়ি নাম্বার 54, ধানমন্ডি। সেই ঠিকানায় আমরা আসলাম, এসে দেখলাম যে এখানে
ওই প্রতিষ্ঠানটি নেই বর্তমানে। তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসাবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি আর কি। সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 50 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের প্রতিবেদনে বিস্তারিত। অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম। এ সময় তিনি জানান, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ উপায়ে প্রায় 7 কোটি টাকার সম্পদ অর্জন এবং 23টি ব্যাংক হিসেবে প্রায় 50 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য, সরকারের দায়িত্বশীল পদ থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার অনুমোদন হয়েছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী জনাব আব্দুল ওয়াদুদ দ্বারা উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে মোট 2,70 লাখ টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় উক্ত 8 জনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের হয়েছে। যারা বিগত সরকার আমলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আক্তারুল ইসলাম। সুপারিশ করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল, তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সময় মতো স্টেশন ছেড়ে যেতে পারছে না কোনো ট্রেন। 2.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছেন যাত্রীরা। স্টেশন ম্যানেজারের দাবি, দ্রুতই স্বাভাবিক হবে ট্রেনের শিডিউল। হাসান মাহমুদের রিপোর্ট। সারিবদ্ধ যাত্রীদের চোখ স্টেশনের শিডিউল স্ক্রিনে। কখন আসবে কাঙ্ক্ষিত ট্রেনের সূচি? কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও ছাড়তে পারছে না সময় মতো। এই লিস্টে কোনো নাম দেখতেছি না এখন পর্যন্ত। এখন কতক্ষণ কি হয় আল্লাহ জানে। কি স্ট্রাইক করলো ওনারা, এত দুর্ভোগ মানুষের। এখন পর্যন্ত ট্রেন এসে পৌঁছায় নাই, এখন বলতে পারতেছি না যে কখন আমরা যা পৌঁছাবো ওখানে। শ্রমিকদের 26 ঘন্টার কর্মবিরতিতে বিপর্যয়ের মুখে ট্রেনের শিডিউল। কয়েক ঘন্টা অপেক্ষার পরও ট্রেন পাননি অনেক যাত্রী। প্ল্যাটফর্ম দেয় না, শিডিউল দিচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম দেয় না। কত সময় থাকতে হবে সেটা তো বলতে পারছি না। মঙ্গলবার শ্রমিকদের কর্মবিরতির কারণে ট্রেন ওয়াশিং ও রিফুয়েলিং না হওয়ায় ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়, ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেজন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। তবে দ্রুত শিডিউল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা। তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এর আগে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও রেলপথ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদের কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নিরাপত্তা বিষয়ে জেলা প্রশাসকের আশ্বাসে 13 ঘন্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে জানান রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী। বুধবার সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। রাত থেকেই পুরো দেশে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি। আমাদের যে দাবিটা ছিল, আমাদের যানমাল নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, সেক্ষেত্রে জেলা প্রশাসকের আওতায় মেজর মহোদয় ছিল, তাদের সাথে তাদের কথা কার্যতে তারা আমাদের যানমাল নিরাপত্তা দেওয়ার কথা আশ্বস্ত করেছেন
সেই আশ্বস্তের কারণেই আমরা আজকে ধর্মঘট উত্তোলন করেছি, ধর্মঘট উদ্যোগ করেছি। এখন থেকে আমাদের গাড়ি আজকে থেকে চলবে ইনশাল্লাহ। এখন থেকে এই মুহূর্ত থেকে গাড়ি রূপতলী থেকে চলাচল শুরু করেছে। এদিকে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের 16 রুটের অনির্দিষ্টকালের ধর্মঘট 13 ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, ধর্মঘট প্রত্যাহার নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে এবং কি বলছেন আসলে মালিক শ্রমিকরা? সকাল 6টা থেকেই কিন্তু আসলে বরিশালের যে রূপাতলী বাস টার্মিনাল সেখানে কিন্তু এই শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ধর্মঘট শুরু হয় এবং এই ধর্মঘটের পরপরই কিন্তু আমরা দেখেছি যে 16টি রুটে আসলে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল এবং এর ফলে কিন্তু ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। যদিও 13.5 ঘন্টা পরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক, বাস মালিক, শিক্ষার্থী এবং প্রশাসনের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই যৌথ বৈঠকের মাধ্যমে সন্ধ্যা 7:15টার দিকে কিন্তু আসলে এই বাস শ্রমিকদের যে ধর্মঘট সেই ধর্মঘট কিন্তু তারা প্রত্যাহার করে নেয় এবং এর পরপরই কিন্তু আসলে বাস চলাচল শুরু হয়। আপনারা দেখছেন যে এই রূপাতলী বাস টার্মিনাল থেকে কিন্তু এই বাস চলাচল শুরু হচ্ছে। এরই মধ্যে কিন্তু বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা এবং পিরোজপুর, ঝালকাঠিতে কিন্তু এই বাস চলাচল কিন্তু শুরু হয়েছে। আমরা কথা বলছিলাম এখানে যারা যাত্রী ছিল যাত্রীদের সাথে, যাত্রীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে সারা দিনই তাদের ভোগান্তির মধ্যে কেটেছে, যেহেতু বাস চলাচল করেনি তাই বিকল্প যে পরিবহনগুলো ছিল তারা কিন্তু আসলে নির্দিষ্ট ভাড়ার চেয়ে অধিক ভাড়া তাদের কাছ থেকে নিয়েছে। এর ফলে কিন্তু সারাদিনই আসলে তাদের ভোগান্তিতে কেটেছে। তবে এই মুহূর্তে আসলে বাস চলাচল শুরু হওয়ার কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছে। আমরা কথা বলছিলাম এখানকার যারা চালক আছে এবং শ্রমিক আছে তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে এই যে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো প্রশাসন শুনেছে এবং তাদের নিরাপত্তার বিষয়ে আসলে জেলা প্রশাসন আশ্বস্ত করেছে তাদের এবং এই আশ্বস্ততার মধ্য দিয়েই কিন্তু তারা আসলে তাদের যে এই 13.5 ঘন্টার যে এই যে কর্মবিরতি সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছে এবং এই প্রত্যাহারের ফলে কিন্তু তারা কাজে ফিরেছে এবং সন্ধ্যা 7:15টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মবিরতি প্রত্যাহারের পরে এখন 8টার পরপরই কিন্তু এই বাস চলাচল শুরু হয়েছে এবং বরিশাল রূপাতলী থেকে যে 16টি রুটে যে বাস চলাচল করতো সেই সবকটি রুটেই কিন্তু এই রাত থেকে কিন্তু বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে ফের রিমান্ডে দিয়েছেন আদালত। এ বিষয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বুধবার সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যদের রিমান্ড শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতে আনা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজারুল ইসলামের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় আনিসুল হকের 3 দিন, বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ফ্যাসিস্ট হাসিনার সময়ে সাবেক অবৈধ মন্ত্রী এবং এমপি সহ তার দলীয় নেতা কর্মীর মধ্যে প্রায় 10 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। আর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিন, উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে 4 দিন এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 4 দিন রিমান্ড দেয়া হয়। সালমান এফ রহমান এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন
এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি তানভীর আহমদ সৈকত, তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ, তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যার চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল সহ 10 জনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।